ওই 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 কি চাপটা দিচ্ছে। যাই হোক, সময় হচ্ছে 5:23 আর আমরা বের হয়ে গেছি ডেইলি লাইফ ভ্লগ করার জন্য উইথ MT-15। এদিক দিয়ে না যায় এদিক দিয়ে চলে যাই, তাই না? ভেতরে দিয়ে যত যাওয়া যাবে তত হচ্ছে সুবিধা। মেইন রোডে ধুলাবালি অ্যান্ড রিস্ক থাকে বেশি। ভেতরে দিয়ে একটু ধুলাবালিটা কম থাকে, কারণ বড় যানবাহন কম চলে। হেঁটে গেলেও যেরকম, বাইকে গেলেও ওরকম ধুলাই খাওয়া লাগে। আর মেইন রোডে হচ্ছে বড় যানবাহন চলার কারণে গাড়ি ঘোড়ার কালো ধোঁয়া, অ্যান্ড আরেকটা ঝামেলা হলো ওই ধোঁয়া 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 মানে ধুলা ধুলা এগুলা উঠে, খুব উঠে। এই কারণে আমি এই ভেতরের রাস্তাগুলো বেশিরভাগ সময় ব্যবহার করি। বাট এখন ভেতরের রাস্তায়ও অবস্থা দেখেন না কীরকম হয়ে গেছে। যাচ্ছি হচ্ছে কই জানেন? যাচ্ছি না, জানবেন কিভাবে, আমি তো বলি নাই। যাচ্ছি হচ্ছে বারেক মোল্লা মোড়। বারেক মোল্লা মোড়। এই আমার ব্যাগ খোলা। ওয়েট। এই যে দেখেন, বাইকটা থামাইলাম অ্যান্ড স্টার্টটা অফ করব, অথবা নিউট্রাল করলেও হয়তো। ব্যাগটা বন্ধ করব অ্যান্ড দেন 2 পকেট চেক করব অ্যান্ড দেন স্টার্ট দিলাম, রওনা হলাম। আচ্ছা, এই যে বাইকটা থামায়া যে রওনা হইলাম, এটার পিছনের কারণ কি জানেন? আজকে আমি একটা ভিডিও দেখতেছিলাম, কোনো একটা জিক্সার রাইডার, সে বাইকটা খুব চালাইতেছে ভাই, 105, 6, 7 তুলে ফেলতেছে। অ্যান্ড তুলে তারপরে গিয়ে লাস্টের দিকে একটা আকাম করছে। তার আগে আমার একটা ফোন আসছে, আমি আবার ফোনটা ধরার জন্য দেখেন আবার থামলাম অ্যান্ড এবার নিউট্রাল করে বাইক স্টার্টেই থাক, জাস্ট ফোনটা একটু ধরি। হ্যালো, ওকে, যেখানে আমরা ছিলাম সেই জিক্সার রাইডার হচ্ছে 105, 6, 7 খুব চালাইতেছে। অ্যান্ড ওই পর্যন্ত দেখছি যে একদম মিটারের ভিতরে ক্যামেরা ঢুকে যাইতেছে, মানে সে একদম এরকম লিন টিন হয়ে দেন চালাইতেছে। বাট চালানোর শেষে এসে এভাবে নিজের পায়ের দিকে কি যেন দেখতেছিল। অ্যান্ড হাইওয়েতে ভাই, হাইওয়েতে যদি কোনো কিছু আপনার দেখতে হয়, সেটা পা হোক, হাত হোক, আর যাই হোক, আপনার বাইক থামিয়ে দেন দেখা উচিত। সেটা মোবাইল ফোন হোক বা মোবাইল ফোনে কথা বলা হোক। আপনি যদি ডিরেক্ট এরকম চালাইতে থাকেন, মানে এরকম খেয়াল না করে টানতে থাকেন, তাহলে যে ঘটনাটা তার সাথে হয়েছে ওটা আপনার সাথে হইতে পারে। ঘটনাটা হয়েছে হলো, রাস্তার পাশ দিয়ে কিছু পথচারী যাচ্ছিল অ্যান্ড সেই পথচারীর সাথে ডিরেক্ট গিয়ে উনি বাড়ি খেয়ে উনি রাস্তার নিচে পড়ে চিৎপটাং একটা অবস্থা। তো চিন্তাটা করে দেখেন কি একটা অবস্থা, বাজে একটা অবস্থা না? এই হলো ওনার অবস্থা। তো এই কারণে আমি ফোন টোন আসলে বা যাই হোক, নিজেও সবসময় চেষ্টা করি থেমে ধরার জন্য, অ্যান্ড আপনারাও চেষ্টা করবেন একটু থেমে ধরে দেন কথা বলার জন্য। কারণ ভাই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওইখান থেকে আর ফেরত আসতে পারবেন না। আর আমি যাচ্ছি কই জানেন? আমি যাচ্ছি EBL এর বুথে। জানেন তো EBL নিয়ে আমার একটা ঝামেলা হয়েছে, অ্যান্ড আমার বিল ছিল হচ্ছে ক্রেডিট কার্ডের 15,000 টাকা। সেইটা কই যায় ঠেকছে জানেন? একবার 20,000 টাকা তুলছিলাম, সেই 20,000 দিলাম, 20-এর জায়গায় 22 দিলাম, অ্যান্ড 21 দিলাম, 21। অ্যান্ড এইবার আরও দেখি 22,000 টাকা, 21,000 প্লাস বিল হয়ে আছে। কিভাবে কি জানি না। আজকে আবার ওইটা একজনের কাছ থেকে ধার নিছি, ওইটাও তাকে ফেরত দিতে হবে। অ্যান্ড আমার ফোন আবার বাজতেছে। ওয়েট, কাহিনীটা কি? একটা মোবাইল ফোন আপনার নর্মাল জীবনযাপন কিভাবে ব্যাহত করে বুঝতে পারতেছেন? রাস্তার মধ্যে কয়বার থেমে কথা বলতে হইতেছে। আর আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, যেখানে থাকি, যাদের সাথে থাকি, তাদের চেয়ে দূরে যারা থাকে তাদেরকে সময় বেশি দেওয়ার চেষ্টা করি বা তাদের ভ্যালু বেশি দেওয়ার চেষ্টা করি। এটা একটা খুব বড় সমস্যা। আর যেখানে আমরা ছিলাম তো ইবেলের ওইটা দিচ্ছি, অ্যান্ড দেওয়ার পর আমি এর মধ্যে কয়েকজনের কাছ থেকে ধার কর্য করে ফেলছিলাম, যদি 1-2 দিনের জন্যই। ব্যাংকের যাবতীয় কাজ অন্যান্য মানুষকে বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছি। তো আজকেও সেই কাজই করছি। 22,000 টাকাও আমার ক্রেডিট কার্ড বিলটা হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছি, আর তাকে আজকে সন্ধ্যায় টাকাটা আমার দিতে হবে। তো আমি দেখলাম যে একটা ট্রান্সফার আমি আবার করতে পারছি। আমার অ্যাকাউন্ট মনে হয় ফ্রিজটা খুলে গেছে, মানে যেটা হচ্ছে ফ্রিজের দরজা খুলে গেছে আর কি। অ্যাকাউন্ট থেকে যে টাকাটা যাইতে পারতো না, মানে বের হইতো না বা ট্রান্সফার করতে পারতাম না, তো অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে। এখন দেখতে যাইতেছি যে কার্ডে হয়েছে কিনা, কারণ আমার একটু ক্যাশ টাকাগুলো উঠায় রাখা দরকার। কখন অ্যাকাউন্ট কোনটা ফ্রিজ হয়ে যায় না হয়ে যায় ভাই, আমার মাঝে মধ্যে এগুলো খুব বিরক্ত লাগে। আগে এক সময় আমরা ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্তে থাকতাম, কার্ডটা নিয়ে চলে যেতাম, যখন খুশি যত খুশি টাকা বের করতাম। এখন ছোট ছোট লিমিট করে দিছে, অনলাইন যে ট্রানজেকশন সেগুলোর মধ্যেও লিমিট করে দিছে ভাই। 20,000 টাকার বেশি একবারে যায় না। কিছু কিছু ব্যাংক আছে 10,000 টাকার বেশি যায় না, পার ডে অনলি 10,000 টাকা ট্রান্সফার করতে পারবে। ভাই, ব্যাংকে যদি এইভাবে রুল আটকায় দেওয়া হয়, তাহলে আমি 4-5 লাখ টাকা ব্যাংকে রাখা মানে কিভাবে নিশ্চিন্ত থাকবো যদি আমি 10,000-এর বেশি একদিনে বের না করতে পারি? ধরেন আমার হাসপাতালে একটা বিল আসলো 1 লাখ টাকা, যেটা আমার মা হসপিটালে এখন,
তো আমার মার এরকম হসপিটালে বিল আসে এরকম। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমি কিভাবে চলবো, কিভাবে ঠিক করব বলেন, কিভাবে মানে হসপিটালের বিলটা দিব বা কি। তো লাস্টে আমি বাইকের একটা পেমেন্ট দিতে যেয়ে আমি আটকে গেছিলাম, অ্যান্ড আজকে হসপিটালে বিল দিতে হবে, এই কারণে এখান থেকে কিছু টাকা তুলে রাখি অ্যান্ড দেখি আসলে কার্ড খুলছে কিনা। তো বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে আমাদের আসলে একটা ইনকামের ওয়ে থাকলে সমস্যা, কয়েকটা ইনকামের ওয়ে থাকলে একটা একটু কম হলে আরেকটা দিয়ে পোষায় যাওয়া যায়, তাই না? তো ব্যাংকের অবস্থাটাও হয়েছে আপনি এক ব্যাংকে টাকা রেখে শান্তিতে থাকতে পারবেন না, একাধিক ব্যাংকে যদি আপনার টাকা থাকে তাহলে হয়তো আপনি শান্তিতে থাকতে পারবেন। পুরা মানে লন্ডভন্ড একটা অবস্থা, মাঝে মধ্যে খুব বাজে লাগে আসলে। এমন একটা দেশেই জন্মাইছি যেখানে জন্মের পর থেকে শুধু অনিয়ম দেখতে দেখতে বড় হয়েছি, আর আস্তে আস্তে জীবনযাপন কঠিন হইতে হইতে কঠিনতর মানে হয়ে যাইতেছে। জীবনযাপন যতটুকুই কঠিন ছোটোবেলায় দেখছি, এখন বড় হয়ে দেখতেছে আরও কঠিনতর হইতেছে। ব্রেক ধরলে বাইকটায় একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হইতেছে, তার মানে মেবি সামনের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখছেন লোহায় লোহায় ঘষা খেয়ে এগুলা হইতেছে। সামনের ব্রেক প্যাড আমার কাছে কেনা আছে, চেঞ্জ করে ফেলবো আজকালের মধ্যে। যদি এরকম ব্রেকের মধ্যে ক্যাচ ক্যাচ আওয়াজ হয় এভাবে দেখবেন যে আসলে কি অবস্থা কি। অ্যান্ড ব্রেক প্যাড ক্ষয় হলে অনেক রকম ঝামেলাই হইতে পারে, সেগুলো আমি বলতেছি ব্যাংকের কাজটা সেরে। যাক, সাকসেসফুলি হচ্ছে টাকা তুলতে পারছি, দেখছেন লাখখানেক টাকা বের হয়েছে, যেটা আমার লিমিট আর কি। এরপরে লিমিট বাড়াইছে কিনা জানি না, আপাতত দরকার নেই এর চেয়ে বেশি। আর যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে সেহেতু ট্রান্সফারও করতে পারবো। দেখেন পেছনের যদি ব্রেক প্যাড হয় তাহলে এখান থেকে প্যাড দেখা যায়, কতটুকু প্যাডের ভিতরের গ্রিপ আছে সেটাও দেখতে পারবেন, কিন্তু সামনেরটা আসলে এইভাবে দেখা যায় না। সামনেরটা দেখার ওয়ে নাই যে ব্যাপারটা আসলে তা না, কোনো কারণে আপনি যদি এভাবে সেলফি ক্যামেরা নেন অ্যান্ড এদিক দিয়ে দিলে যে এই পাশেরটা আছে দেখা যাচ্ছে, অ্যান্ড ভেতরেরটা আছে কি না দাঁড়ান তো দেখি। ও, ভেতরেরটাও তো আছেই, দেখা যায় এটাও আছে ওটাও আছে। আচ্ছা, তাহলে কাহিনী অন্য। ব্রেক প্যাড আছে, এইভাবে আপনি চাইলে ব্রেক প্যাড চেক করতে পারবেন যে কোনটা কীরকম কী আছে। তবে হ্যাঁ, এখানে খেলাটা জমছে অন্য জায়গায় বলতেছি। ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে যায় বা কত কিলোতে কিভাবে ক্ষয় হয় ওগুলা নিয়ে চলেন আজকে একটু ছোটোখাটো করে আপনাদের সাথে কথা বলি। আর আমার একটু বাজার করতে হবে, অ্যাপেল অ্যান্ড মালটা। যেটা বলতেছিলাম, আমার ভাই আসছে তো এয়ারপোর্টে থেকে মাত্র ফোন দিল, অ্যান্ড বাসার দিকে আবার চলে যেতে হবে কারণ সে এখানে চলে আসবে। ওনারা আসলে 3-4 মাস পর পরই আসে, তো ওরকম আর এয়ারপোর্টে যাওয়াটাও লাগে না, হুটহাট আসে হুটহাট যায়। ওই বাংলাদেশ থেকে বাংলাদেশে চলাফেরা করলে যেরকম, মানে আমরা আসলে বান্দরবনে এত যাই না, আমার ভাইরা বাংলাদেশে আসা এবং ফ্রান্সে যাওয়াটা এত বেশি যায় আসে। যেখানে ছিলাম, ব্রেক প্যাড নর্মালি সামনের ব্রেক প্যাড খরচ হয় একটা বাইকের 7 থেকে 8 হাজার থেকে 10 হাজারের মধ্যে হবেই, মিনিমাম 6 হাজার উপরে 10 হাজার এর মধ্যে হয় নর্মালি আমরা যারা চালাই। এখন এরপরে যদি জ্যামে চালান বা ওরকম কিছু স্পেশাল কিছু হয় ওটা অন্য ব্যাপার। হাইওয়েতে চালাইলে বা মানে 7 থেকে 10 বা 6 থেকে 10-এর মধ্যে প্রথমটা যায়, সামনেরটা যায়, অ্যান্ড দ্বিতীয় ব্রেক প্যাডটা বেশি যায় যদি নর্মালি চালান, তাহলে দ্বিতীয়টা দেখা যায় 12 থেকে 18 হাজার কিলো পর্যন্তও যায়। এটা আমার বা আমি আশপাশের অনেকেরই দেখছি। এখন কথা হচ্ছে অনেকের আবার এক্সেপশনাল আছে, অনেকে শুধু এক ব্রেকে চালায়, অনেকে শুধু পেছনের ব্রেক বেশি ধরে, এরকম কিছু ব্যাপার আছে, এরকম হয়। বাট নর্মালি এরকম ব্যাপারটা। এখন যদি কোনো দূরে কোথাও যাচ্ছেন বা কিছু, বা রেগুলার একটা চেক আপ, যেটা 5,000 কিলো হইলে বা 6,000 কিলো হইলে একবার চেক আপ করা উচিত। কেন জানেন? আমরা বলি না প্রতি 5,000 কিলো পর একটা মাস্টার সার্ভিস করা উচিত, একদম সব ফুল বডি চেক আপ ওরকম থাকে না, ওরকম বাইকের ফুল বডি চেক আপ করা উচিত। কারণ যদি কোনো কারণে আপনার ব্রেক প্যাড বা ব্রেক ফ্লুইডের টেম্পার চলে যায় থাকে, টেম্পার গেলে তো ব্রেক ধরবে না, বা ধরলেও হালকা ধরবে, আবার বেশিও ধরে ফেলতে পারে হঠাৎ করে টেম্পার না থাকলে, যেটা হয় আর কি। আর ব্রেক প্যাড না থাকলে যেটা হবে, দেখেন লোহা আইসা পড়লে এক হচ্ছে ডিস্ক খায় ফেলবে লোহায়, আর দ্বিতীয় হচ্ছে ডিস্ক গরম হবে লোহার ঘষায়, অ্যান্ড তৃতীয় হচ্ছে ব্রেক ধরবে না। আপনার প্রয়োজনের সময় ব্রেক ধরার জন্য চাপ দিচ্ছেন, এখন একটা প্যাড যেভাবে ব্রেকটাকে আটকাবে, ডিস্কটাকে আটকাবে, একটা লোহা তো ওইভাবে আটকাইতে পারবে না, কারণ ডিস্কটাও হচ্ছে মেটাল অ্যান্ড লোহাটাও হচ্ছে মেটাল, দুই মেটাল আটকাবে না, বরং একটা ব্রেক ফেলের মতো হয়ে আপনি একটা বিপদের সম্মুখীন হবেন। এই কারণে ব্রেক প্যাডটা চেক করবেন অবশ্যই প্রতি 5,000 কিলোতে, আমি যে ওইভাবে মাথায় রাখলেই হবে যে কত কি চালাইছেন। এখন আমার এই ব্রেক প্যাড কেন খসখসে আওয়াজ করতেছে এই ব্যাপারটা আপনাদেরকে বলি, যেহেতু আমি অলরেডি মোবাইলের সেলফি ক্যামেরা দিয়ে চেক করে ফেলছি যে না, ব্রেক প্যাড ঠিক আছে এখনও। ঘটনা হচ্ছে এমটিটা আমার চালানো হয় কম, অ্যান্ড বৃষ্টিতে ভেজা অবস্থায় রেখা দেওয়া হয়েছে বা এরকম ঘটনা ঘটছে। অ্যান্ড নর্মাল যেই ব্রেক প্যাডগুলো থাকে স্টক,
ওইটা একটা মিডিয়াম রেঞ্জের কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়, যাতে খুব বেশি পারফরমেন্সও দিবে না, খুব কম পারফরমেন্সও দিবে না, খুব বেশি দিনও চলবে না, আবার খুব কম দিনও চলবে না। এভারেজ একটা ইন জেনারেল মিডিয়াম কন্ডিশনের ব্রেক প্যাড সেগুলা। অ্যান্ড যেগুলা হাই পারফরমেন্স ওগুলা হয় নিজে ক্ষয় হয়ে যাবে অথবা আপনার ডিস্কে ক্ষয় করবে, কারণ ও পারফরমেন্স বেশি দিতে গিয়ে কোনো না কোনো কিছু তো ওর ক্ষয় করতেই হবে, তাই না? তো ওরকম হওয়ার কারণে ওগুলা তো তৈরিও হয় একটু অন্যভাবে এবং ওইগুলার পারফরমেন্সও পাওয়া যায় একটু অন্যভাবে। এখন খেলাটা কোন জায়গায় দেখেন, খেলাটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো আবার একটু সেন্সিটিভও হয়। যেমন যেই ছুরি বেশি ধারালো ওর যত্নটাও বেশি, যেই অস্ত্র বেশি দূরে গুলি করতে পারে ওরও যত্নটা বেশি। ঠিক ওরকম আমার এটার মধ্যে সামনে প্রজেক্ট 1-এর ব্রেক প্যাড লাগানো, এটার ব্রেকিং অবশ্যই ভালো, বাট ওই যে ফেলে রাখছিলাম হয়তো শক্ত হয়ে আছে উপরের অংশটা, যে কারণে বাসা থেকে যখন বাইকটা বের করতে গেছি তখন মানে একটু কীরকম যেন ঘর্ষণের আওয়াজ হইতেছে, যেটা আমার কাছে নর্মাল মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে হয়তো মেটালটা ওখানে গিয়ে বাড়ি লাগতেছে। এখন এখানে আফটার মার্কেট ব্রেক প্যাড অনেক আছে, বাংলাদেশের মার্কেটে বিভিন্ন কোম্পানির আছে। যদি পারফরমেন্স চান তাহলে ওগুলো ব্যবহার করতে পারেন, তবে মেনটেনেন্সটা ভালো করেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে কোনটা ক্ষয় হইতেছে, কারণ আমি যেটা বললাম ওটা হচ্ছে স্টক ব্রেক প্যাডের মাপকাঠি, যে কত কিলোতে কি হইতে পারে বা ক্ষয় হইতে পারে। কিন্তু আফটার মার্কেট এক একটার এক এক রকম। কিছু কিছু হয়তো ব্রেক প্যাড দেখা যাবে 10, 12, 20 হাজার কিলো চালায় ফেলছেন, ডিস্ক ক্ষয় হয়ে গেছে। আবার কিছু কিছু দেখবেন ডিস্ক ক্ষয় হয় নাই, এবার 4 থেকে 5 হাজার কিলোতে হয়তো আপনার ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। এটা আসলে বলা মুশকিল, যে যেটা ইউজ করবেন সে ওইটা একটু বুঝে দেখে অ্যান্ড চেক করে করে ইউজ করবেন, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন এবং সেফও থাকতে পারবেন। এই হলো ব্যাপার। এখন যে অস্ত্র অতি ফাস্ট গুলি করে, ধরেন প্রতি সেকেন্ডে 4, 5টা, 10টা, 20টা গুলি বের হয়ে যেতেছে, তো সেইখানে তো আপনার গুলির ভাণ্ড ফাঁকা হয়ে যাবে, তাই না? ধরেন আপনি একটা অস্ত্র কিনছেন প্রতি সেকেন্ডে একটা গুলি করে, তাহলে মিনিটে 60টা গুলি বের হবে, আপনার একটা হিসাব থাকবে। আর আরেকটা অস্ত্র কিনছেন সেটা হলো প্রতি সেকেন্ডে 3টা করে গুলি মারতেছে, তাহলে 3 ভাগের 1 ভাগ চলে আসবে না আপনার স্টক শেষ হওয়ার সময়টা? তো ওই রকম আর কি। আপনি পারফরমেন্স জিনিসপত্র যখনই কিনবেন তখন ওইটার পিছনে আপনার মেনটেনেন্স খরচ অ্যান্ড সব কিছু বেশি, এটা জেনে বুঝে তারপরে আপনাকে ওই জিনিসগুলা কিনতে হবে, তা না হলে ভাই ধরা খাওয়ার চান্স অনেক বেশি। তা আমার আসলে আজকে ওরকম বড় কোনো কাজ টাজ নাই, এই ছোটোখাটো একটু ব্যাংকের ব্যাপারটা অ্যান্ড এগুলা করতেই বের হয়েছিলাম। অ্যান্ড সাকসেসফুলি এই জিনিসগুলা করতে পেরে আমার নিজের কাছেই নিজের এখন একটু ভালো লাগতেছে বা শান্তি পাচ্ছি, সত্যি কথা যেটা। এখন বাসায় ঢুকে যাব, আর আজকের ভিডিও আর বড় করব না, একটু নিজের আপডেট দিয়ে আজকের ভিডিওটা শেষ করি। আমার আপডেট হচ্ছে আমার শারীরিক অবস্থাটা ভালো না, আমার পেটের মধ্যে একটা ব্যথা করতেছে, মেবি লিভারের কোনো ব্যথা, যেটা জন্ডিস হইলে হয় ওই টাইপের। আসলে হচ্ছে কি আমি এক্সারসাইজ করতেছি এবং আমার রেস্টটা প্রপার হচ্ছে না, ঘুমটাও প্রপার হচ্ছে না, যে কারণে এই ব্যথাটা হচ্ছে। তো এখন একটু রেস্টেই থাকবো আজকে আমি জিমেও যাইনি, হয়তো আগামী 2 দিনও জিমে না যাইতে পারি। এর আগেও একবার এরকম ব্যথা হয়েছিল, 2-3 দিন জিম না করাতে ঠিক হয়ে গেছে। অ্যান্ড এবার আমি একটু চেষ্টা করব প্রতি 3 দিন পর পর আসলে একদিন একটু ব্রেক নিয়ে রেস্ট নিয়ে দেন এক্সারসাইজ করার, তাহলে হয়তো বা আমার বডি পারফরমেন্সটা ভালো থাকবে বা বডিটা সুস্থ সবল থাকবে। আজকে বিকেলবেলা রাস্তাঘাটে অনেক গাড়ির ভিড় ভাট্টা দেখতেছি, তোরে ভাই এরকম কেন? যাই হোক, তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে বিদায় নেই। এই ভিড় ভাট্টা দেখাইতে আমারও ভালো লাগতেছে না, আমি জানি আপনাদেরও খুব একটা ভালো লাগার কথা না। তাহলে আজকের এই ভিডিওতে যদি ভাই দেখবেন না ঘোরানোর আগে ঘোরায় তারপরে দেখে যে পিছনে কেউ আছে নাকি নাই, কই যামু কি খামু। তো যেখানে ছিলাম আজকের এই ছোট্ট ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ফায়ার সার্ভিসের লোকজন নাকি ইলেকট্রিক্যাল লোকজন কি যেন অঘটন ঘটছে। ও না, হয়তো জেনারেটর না ট্রান্সমিটারে কোনো ঝামেলা হয়েছে এই বাড়িতে। এই কুত্তা চেতিস না, সর সাইডে যা, একটা টক দই কিনবো দেন বাসায় যাবো। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.